নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশান দেব, আমার সঙ্গে থাকছে সৃজিতাও। আজকে বাংলার প্রাইম টাইমে কাকে নিয়ে আমাদের চর্চা, সেটা নিশ্চয়ই শুরুতেই আমাদের বেশ কিছু ছবির কোলাজ দেখে বুঝতে পেরেছেন। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ, প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং লোকসভায় বিদায়ী লোকসভায় কংগ্রেসের দলনেতা পদ অলঙ্কৃত করেছেন এবং লোকসভা সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ অলঙ্কৃত করেছেন। সেই অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে আজকে বেশ কয়েকটা কথা বলতেই হচ্ছে, কারণ কথা বলার অবকাশটা তিনি নিজেই তৈরি করছেন। 80-র দশকে একটা জনপ্রিয় হিন্দি ছবি হয়েছিল, ছবিটা খুব বিখ্যাত, নামটা অন্তত খুব বিখ্যাত, অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিউ আতা হ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে সেই ছবি যদি তৈরি করতে হতো তাহলে হয়তো ছবির নির্মাতারা নামটা একটু বদলে দিতেন। অধীর রঞ্জন চৌধুরী কো গুস্সা কিউ আতা হ্যায়, এই নামে হয়তো ছবিটা তৈরি করতেন তারা। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি, বারবার মেজাজ হারাচ্ছেন। রাস্তায় প্রকাশ্যে প্রতিপক্ষ দলের কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়াচ্ছেন, বচসায় জড়াচ্ছেন, বারবার, একবার নয়। তৃণমূলকে দেখলে খেপে যাচ্ছেন, বিজেপিকে দেখলে খেপে যাচ্ছেন, যাকে পারছেন ধাক্কা মেরে দিচ্ছেন। এত মেজাজ হারাচ্ছেন কেন অধীর রঞ্জন চৌধুরী? বারবার এত মেজাজ হারাচ্ছেন কেন? মেজাজ হারানোটা কি আসলে একটা লক্ষণ, নেপথ্যে কি অন্য কিছু? আসলে কি নিজের দীর্ঘদিনের পুরনো দুর্গে অধীর রঞ্জন চৌধুরী তার জমি হারাচ্ছেন, সেই জন্যই কি মেজাজ হারানোর প্রবণতা বাড়ছে? ঠিক এই জায়গা থেকেই আমি তোমার সঙ্গে একমত হচ্ছি ঈশান দেব। এই প্রশ্নগুলোই উঠে আসছে। দীর্ঘকালের দুঁদে রাজনীতিবিদ, যাকে নাকি রবিনহুড বলা হয়, তো এহেন রাজনীতিবিদের বারবার মেজাজ হারানোর কারণটা কি? সেটা রামনবমীর কোনো ঘটনার ভিত্তিতেই হোক বা তার আগে সাম্প্রতিক সময় আরও অন্যান্য কিছু ঘটনা, যা কিছু সিসিটিভি ফুটেজ আমরা আপনাদেরকে দেখাবো। এখান থেকেই প্রশ্ন আসছে যে অধীর রঞ্জন চৌধুরী খালি মেজাজ হারাচ্ছেন নাকি নিজের দুর্গটাও হারাচ্ছে? নিজের দীর্ঘদিনের যে দুর্গ বহরমপুর, সেই বহরমপুরও কি তিনি হারাচ্ছেন? সেই কারণেই কি তার মেজাজ হারানো এই ধারাবাহিকতা? কোনো পরিবার, যার পরিবারের মানুষ আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন নির্দিষ্ট কোনো দুর্ভাগ্যজনক কারণের ভিত্তিতে, তার পরিবারের মানুষ যদি হাসপাতালে ভর্তি থাকে বা তিনি যদি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে থাকেন, সেই দলের কর্মী, সমর্থক কোনো নেতা এসে যদি কোনো প্রশ্ন করেই ফেলে, তাহলে তাকে ধাক্কা দিতে কেন হবে? এই নিজের প্রতি নিয়ন্ত্রণ হারানোর কারণটা কি? মেজাজ হারানোর স্বভাব না দুর্গ হারানোর ভয়? কেন তিনি বারবার তেলে বেগুনে জ্বলে উঠছেন, এত রেগে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার উত্তরটাই আমরা আগামী খানিকক্ষণে খোঁজার চেষ্টা করব। তবে তার আগে ঈশান দেবের সঙ্গে বেশ কয়েকটা ছবি দেখুন। একদমই, যে ছবিগুলোর কথা সৃজিতা বলছে সেই ছবিগুলো আপনাদের একবার দেখিয়ে নি। অধীর রঞ্জন চৌধুরী, যিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত নীতিবাক্যমূলক ভাষণ দেন, যিনি সহিষ্ণুতার কথা বলেন, যিনি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, গণতন্ত্র রক্ষার হয়ে সওয়াল করছেন বলে যিনি দাবি করেন, সেই অধীর রঞ্জন চৌধুরী গত কয়েকদিনে কোন কোন ছবি জন্ম দিচ্ছেন আর কোন কোন ঘটনার প্রেক্ষিতে সেই ছবিগুলোর জন্ম হচ্ছে একবার দেখুন। প্রথমে আমি পিসিআরকে বলবো সেই ছবি দেখাতে, সেই ছবি যেখানে অধীর রঞ্জন চৌধুরী হাসপাতাল চত্বরে বিজেপি নেতাকে ধাক্কা দিচ্ছেন, সরাসরি ধাক্কা। প্রশ্ন করা হচ্ছিল অধীর রঞ্জন চৌধুরীকে, হতেই পারে বিজেপির ওই নেতা যিনি অধীর রঞ্জন চৌধুরীর ধাক্কাটি খেলেন, তিনি হয়তো ওইখানে ওই প্রশ্নটা করা তার উচিত হয়েছে কিনা, তিনি আপত্তিকর প্রশ্ন করেছেন কিনা, হয়তো অধীর রঞ্জন চৌধুরীর মাথা গরম হয়ে গিয়েছে প্রশ্নটা শুনে, হয়তো এমনই প্রশ্ন ছিল যে প্রশ্ন শুনে আপনার বা আমারও মাথা গরম হয়ে যেতে পারত। কিন্তু যে ঘটনা মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছে তার প্রেক্ষিতে হাসপাতাল চত্বরে গেলে একটা ক্ষোভ বিক্ষোভের সম্মুখীন যে হতে পারে, সেখানে মানুষজন যে ক্ষোভে রোষে ফুটছেন, সেটা কি অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক জানতেন না? একটা কথা বা একটা অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লে এইভাবে ধাক্কা দিতে হবে? প্রতিপক্ষ দলের কোনো নেতা বা বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা সামনে এসে অস্বস্তিকর প্রশ্ন যদি ছুড়ে দেন, প্রশ্ন যদি আপত্তিকরও হয়, এইভাবে ধাক্কা দেবেন? অধীর রঞ্জন চৌধুরী সেই ধাক্কা দেওয়ার ছবিটা দেখতে পাচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের দীর্ঘদিনের কংগ্রেস সাংসদ ধাক্কা দিচ্ছেন বিজেপির জেলা সভাপতি। এই সেই ছবি।
এই ছবিটা কিসের প্রেক্ষিতে তৈরি হলো এবার সেটা আবার একটু সবাইকে মনে করিয়ে দিই। মুর্শিদাবাদে শক্তিপুর এলাকায় রামনবমীর মিছিল ঘিরে গোলমাল এবং তার প্রেক্ষিতে বেশ কিছু লোকজনের আহত হওয়ার খবর, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর, এবং সেখানে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ বিক্ষোভ দানা বেঁধেছিল। অধীর রঞ্জন চৌধুরী ওই জেলার রাজনৈতিক অভিভাবক তিনি, এমনটা অন্তত কংগ্রেসীরা দাবি করেন। অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন যে অধীর রঞ্জন চৌধুরী ওই জেলার রাজনৈতিক অভিভাবক হতেই পারেন, ওই জেলার সবচেয়ে সিনিয়র নেতাদের অন্যতম তিনি। তাহলে অভিভাবক যদি হন, আচরণটাও তো অভিভাবক সুলভ হওয়া উচিত। অধীর রঞ্জন চৌধুরী হাসপাতাল চত্বরে গিয়ে তিনি নিশ্চয়ই জানতেন সেখানে তার জন্য কুসুমাস্তীর্ণ রাস্তা থাকবে না, ওখানে মানুষ ক্ষোভ বিক্ষোভ নিয়েই যে জড়ো হয়েছেন নিশ্চয়ই জানতেন। সেই অধীর রঞ্জন চৌধুরী ওখানে গিয়ে দুটো আপত্তিকর প্রশ্নের সম্মুখীন যদি হয়ে থাকেন, তাহলেও এইভাবে মেজাজ হারিয়ে বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা মারবেন প্রকাশ্যে? এটা কি কাম্য ছিল অধীর রঞ্জন চৌধুরীর স্তরের নেতার কাছ থেকে? এখানেই ছবি শেষ নয়, আরও একটা ছবি দেখুন, এর কয়েকদিন আগের ছবি। এটা তো ছিল বিজেপির সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর মুখোমুখি হওয়ার ছবি। এর আগেরটা ছিল তৃণমূলের সঙ্গে নির্বাচনী প্রচারে অধীর রঞ্জন চৌধুরী নিজের দীর্ঘদিনের গড়ে এগোচ্ছেন, গাড়ি নিয়ে এগোচ্ছেন বা মিছিল নিয়ে এগোচ্ছেন বা পদযাত্রা নিয়ে এগোচ্ছেন, রোজই এগোচ্ছেন নানাভাবে। সেখানে কোথাও তৃণমূলের তরফ থেকে বেশ কিছু কর্মী সমর্থক এসে স্লোগান দিতে শুরু করলেন, অধীর চৌধুরীকে গো ব্যাক বলতে থাকলেন। প্রশ্ন উঠতেই পারে যে অধীর রঞ্জন চৌধুরী যদি নামেন প্রচারে, বা যে কেউ যদি প্রচারে নামেন, অন্য কোনো দল এসে তাকে গো ব্যাক বলবে কেন? অবশ্যই প্রশ্ন উঠতে পারে, সঙ্গত প্রশ্ন। কিন্তু কেউ যদি গো ব্যাক বলেন, তাহলে আপনি কি গাড়ি থেকে নেমে এসে তাকে ধাক্কা মারবেন? অধিকার জন্মায় আপনার, দুম করে এসে বুকে ধাক্কা মারবেন? সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মীকেও একইভাবে ধাক্কা মেরেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এই ছবিগুলো পরপর উঠে আসছে কেন সৃজিতা? এই ছবিগুলো কিসের লক্ষণ? অধীর রঞ্জন চৌধুরী গত কয়েকদিনে বারবার প্রকাশ্যে এরকম দৃষ্টিকটুভাবে মেজাজ হারাচ্ছেন কেন? এর নেপথ্যে কি কারণ? সেটাই তো, স্বভাব না আতঙ্ক, কোনটা বেশি কাজ করছে অধীর রঞ্জন চৌধুরীর মনে? সেই প্রশ্নই এখন হয়তো লাখ টাকার প্রশ্ন। তবে আপনাদেরকে ঈশানদেব যে ছবিগুলো দেখালো তার মধ্যে আমরা আপনাদেরকে একটু প্রথম ছবিটার কথা মনে করাই, অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনা, হাসপাতালে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, একজন এসে তাকে কিছু প্রশ্ন করছেন এবং অধীর রঞ্জন চৌধুরী তাকে ধাক্কা মারছেন। এবার তাদের বক্তব্যটাও আপনাদেরকে একবার শোনানো উচিত, কারণ অধীর রঞ্জন চৌধুরী তিনি ধাক্কা মারলেন কেন তারও কোনো বক্তব্য থাকা উচিত, আবার যাকে ধাক্কা মেরেছে তারও কোনো বক্তব্য থাকা উচিত। আমরা আগে সেই বিজেপি নেতার বক্তব্য আপনাদেরকে শোনাবো, ঠিক সেই মুহূর্তে কি ঘটেছিল, কেন তাকে ধাক্কা মারা হলো, কি পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন, একবার সেটা আগে শুনুন। মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে, আপনাদের ফুটে যাচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আমার দাদাগিরি করব, উনি বুঝতে পারছেন না উনি এখন 2000 টাকার নোট বাজারে অচল। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই। একজন মানুষ হিসেবে এবং বিরোধী দলের একজন নেতা হিসেবে তিনি তার ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন, সেই ছবিটা আমরা দেখতে পেলাম। কিন্তু যেটা সব থেকে আশ্চর্য হওয়ার বিষয়, এই ছবিটা আমরা যেটা আপনাদেরকে লাগাতার দেখাচ্ছি, সেখানে এই ঘটনার ভিত্তিতে আপনি বিচলিত হতে পারেন, আমরা বিচলিত হতে পারি, যিনি বলছেন, যিনি ধাক্কা খেয়েছেন তিনি বিচলিত হতেই পারেন, কিন্তু অদ্ভুতভাবে অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু সেই মুহূর্তে বিশেষভাবে বিচলিত হতে দেখা গেল না, এবং পরেও তিনি যে বক্তব্য রাখলেন সেখানেও কি তিনি বিচলিত হলেন? কোনো অস্বস্তি তার মধ্যে কাজ করলো? দেখুন। বদলে ঢুকতে এই বিজেপির কিছু নেতা হিন্দু কেন মার খাচ্ছে, অধীর চৌধুরী জবাব দাও। বড় অদ্ভুত কথা। আমি মুর্শিদাবাদে বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না, মুর্শিদাবাদের দাঙ্গা রুখবো, তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব। জবাব যাদের দিতে হবে তাদের কাছে জবাব চাও, নাটক করে লাভ নাই। এই বাদদামি করার জায়গা পাই না, বাদদামি করার জায়গা কি হসপিটাল? আমি জবাব দেবো হিন্দু মার খাচ্ছে কেন, সে প্রশ্ন করেছে বিজেপির কথা উলু খাগড়া কটা ছোড়া। এতে ইন্টেনশনটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে। বড় অদ্ভুত কথা। আমি জবাব দেবো কোথায় কি হচ্ছে। শুনলেন অধীর চৌধুরীর উত্তর। অধীর রঞ্জন চৌধুরী এখানেও অত্যন্ত রুষ্ট। বিজেপি তাকে কি প্রশ্ন করেছে সেই জবাব তিনি কেন দেবেন? যিনি প্রশ্ন করেছেন তিনি নাকি উলু খাগড়ার প্রশ্নের উত্তর কেন দেবেন? এরকম অনেক কথা বলছেন। আমার মনে পড়ে যাচ্ছে অতীশ চন্দ্র সিনহার কথা।
যে অতীশ সিনহা কংগ্রেসেই ছিলেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, কিন্তু সেই অতীশ সিনহার বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছিলেন টিউবওয়েল প্রতীকে অপূর্ব সরকারকে। অতীশ সিনহা সেই সময় বলেছিলেন কোন এক অজ্ঞাত কুলশীলকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, কিন্তু অধীরের সেই প্রার্থী অজ্ঞাত কুলশীল কোট আনকোট অতীশ সিনহাকে সেদিন হারিয়ে দিয়েছিলেন। আজ অধীর চৌধুরী বোধহয় অতীশ সিনহার ভূমিকায় বিজেপির জেলা সভাপতিকে দেখে বলছেন উলু খাগড়া। বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ কি সিদ্ধান্ত নেবেন সেটা তারাই নেবেন, তার ফলাফল ভোটে বোঝা যাবে, সে নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এই সব ঘটনা যে পরপর ঘটাচ্ছেন এবং তারপরে কি ধরনের সাফাই বা কি ধরনের বক্তব্য রাখছেন সেটা দেখলেন। শুধুমাত্র বিজেপি জেলা সভাপতিকে ধাক্কা দেওয়ার পর তার এই কণ্ঠস্বর এমনটা নয়। কদিন আগে যে তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়েছিলেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই সিসিটিভি ফুটেজ, গো ব্যাক স্লোগানের প্রেক্ষিতে নেমে গিয়ে ধাক্কা তৃণমূল কর্মীকে, সেই সিসিটিভি ফুটেজ দেখছেন। এই ঘটনার পরেও অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল যে অধীর বাবু কেন এই রকমের ধাক্কা বা কেন এই ধরনের ঘটনা ঘটলো, কি ছিল সেদিনের সাফাই, কোনো অনুতাপ কি ছিল, সেদিনও কি কোনো অনুতাপ ছিল, একবার দেখে নিন। বাদরামি বলে না, এগুলো বাদরামি হচ্ছে। এখানকার টিএমসি এর কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি, চুল্লুখোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিরক্ত করা, পথ আটকানো, গো ব্যাক স্লোগান দিয়ে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। কাউকে চর মানিনি, সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি, 100 বার বলেছি। কাউকে চর, সব তো সিসিটিভি আছে। হঠাৎ করে ছেলে মাল খেয়ে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক, আমি তো নেমে প্রতিবাদ করবোই, প্রতিবাদ করেছি। শুনলেন তো অধীর রঞ্জন চৌধুরীর কথা। তার কোনো কথাতেই তাকে বিশেষ বিচলিত হচ্ছেন বলে সেটা মনে হচ্ছে না। তবে আবার এটাও ঠিক, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে তার কি টেনশন হচ্ছে, বিরোধী দেখলেই ধাক্কা মারতে ইচ্ছা করছে, কারণ নিজেরই গড়ে তিনি কি টলমলো, তাই জন্যই কি সেটা বিজেপি হোক, সেটা তৃণমূল হোক, যেই হোক না কেন, তাকে দেখেই তার ধাক্কা মারতে ইচ্ছে করছে। এই প্রশ্নটা একদিকে আসছে, তার কারণ আপনাদেরকে একবার ছোট্ট করে বলে দিই। এটা তো গেলে একদম সাম্প্রতিক ঘটনা, আরেকটু পিছিয়ে যান 2015 সালেও যদি আমরা তাকাই, কেননা এই জায়গা থেকে তার যারা সঙ্গী সাথী, তার যারা সমর্থক বলতেই পারেন যে তিনি তো এরকমই, দাদা তো এরকমই, তারা বলতেই পারেন। তাই এই ছবিটাও একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। 2015 সালে একটি নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে, একটি জোড়া খুনের ভিত্তিতে, না মাফ করবেন, সেটি আরও একটি ঘটনা। তবে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এক পড়ুয়া, এক স্টুডেন্টের মৃত্যুতে মুর্শিদাবাদ জ্বলে উঠেছিল, উত্তপ্ত হয়ে উঠেছিল 2015 সালে। বিক্ষোভ হয়েছিল, এমনকি গোটা মুর্শিদাবাদে প্রায় 12 ঘন্টা একটা বন্ধ ডাকা হয়, শাটডাউন ছিল মুর্শিদাবাদের বিভিন্ন অংশ, লাগাতার বিক্ষোভ চলছিল। এমনই একটা বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে, এবং পুলিশের সঙ্গে যখন কার্যত একটা কথা কাটাকাটি, ধস্তাধস্তি অবস্থা, সেই সময় হঠাৎই দেখা যায় যে অধীর রঞ্জন চৌধুরী নিজের পোশাক খুলে ফেলছেন এবং তার কিছু বক্তব্য ছিল। সেখানে কেউ কেউ বলে থাকেন কিছু বক্তব্য উস্কানিমূলক ছিল, কেউ কেউ এটাও বলে থাকেন। তো যাই হোক, এটাও একটা দিক। এবার এটাতে কেউ কেউ বলতেই পারেন যে তিনি তো এরকমই। আবার তার আরও একটা পর্দা রয়েছে, তার কারণ সিপিএম আমলে যখন একটা বিশাল সন্ত্রাস চলছে মুর্শিদাবাদের মাটিতে, রক্তাক্ত সন্ত্রাস চলছে, সেই সময় অধীর চৌধুরীর দাপটের সঙ্গে সেটাকে লড়াই করেছিলেন, এই দাবিও অনেকে করে থাকেন। কাজেই তার এমন একটা পর্দা রয়েছে। কিন্তু আসলে অধীর রঞ্জন চৌধুরী কীরকম, আসল বিষয়টা কি, তার সঙ্গে যারা প্রাক্তন সঙ্গী, যারা আজ কংগ্রেস ছেড়েছেন, তারও সঙ্গ ছেড়েছেন, তাদের বিশেষ কোনো দায় নেই কোনো কিছুকে ধামা চাপা দেওয়ার। তারা কি বলছেন একবার শুনুন। আসলে চাপে তো আছেন, একমাত্র সিট যেটা কংগ্রেসের জেতার সম্ভাবনা থাকছিল, কিন্তু সেই সম্ভাবনা চলে যাচ্ছে, সেটা বুঝেই বোধহয় মেজাজটা হারাচ্ছেন। কিন্তু মেজাজ হারিয়ে লাভ নেই, নির্বাচন দুয়ারে, মেজাজ ঠান্ডা রাখুন অধীরবাবু এবং ইলেকশনটাকে লড়াই করার চেষ্টা করুন, কেন বিজেপি এবার টক্কর দিচ্ছে বহরমপুরের আসনে, এটা মনে রাখবেন। অধীরবাবু অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ, উনি এটাকে আগাম আঁচ করতে পারছেন। দেখুন, মানুষ অত বোকা নয়। যেভাবে ইউসুফ পাঠানের মতন একটা বাইরে থেকে ক্যান্ডিডেট এনে দেওয়া অধীরবাবুর মতন একজন প্রার্থীর বিরুদ্ধে, মানুষ এটা সমস্তটাই ধরে নিতে পারছে যে সম্পূর্ণটা একটা ওয়াক ওভারের জায়গায় তৃণমূল অধীরবাবুকে দিতে চেয়েছেন। কিন্তু সাধারণ মানুষ বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টিকে সেখান থেকে জেতাবে। অধীরবাবু সেটা আঁচ করতে পেরেই অধীরবাবু মেজাজ হারাচ্ছেন, কখনো একে মারতে যাচ্ছেন, কখনো তাকে মারতে যাচ্ছেন, কখনো কোনো প্রশ্ন শুনে রেগে যাচ্ছেন। আমি ইনফ্যাক্ট এটাও শুনেছি যে সাংবাদিকদের সাথেও দুর্ব্যবহার করে ফেলছেন বিভিন্ন সময়। অধীরবাবুর থেকে এগুলো কাম্য নয়। দীর্ঘদিনের রাজনীতিবিদ, উনি এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, এইটুকুন আশা রাখবেন। শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন সঙ্গীদের কথা। সন্ময় বন্দ্যোপাধ্যায়, তিনিও অধীর রঞ্জন চৌধুরীর দলে ছিলেন একসময়, কৌস্তব
বাগচি, তিনি অধীর রঞ্জন চৌধুরীর দলে ছিলেন। অধীর রঞ্জন চৌধুরীর নামে জয়ধ্বনি দিয়ে একসময় মাঠ ময়দান কাঁপাতেন। তারাই এখন কি বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী কি কারণে এইভাবে বারবার মেজাজ হারাচ্ছেন আপনারা শুনলেন। কিন্তু এখানেই কিন্তু এই প্রসঙ্গ শেষ হচ্ছে না। এই প্রসঙ্গ আরও একটা বাঁক নেয় অধীর রঞ্জন চৌধুরীর বর্তমান আচরণ বামেদের সম্পর্কে দেখলে। মানে বিজেপিকে দেখলে বা তৃণমূলকে দেখলে আজকাল অধীরবাবুর প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, ধাক্কা মেরে দেন সরাসরি। কিন্তু মুর্শিদাবাদ জেলা, যে জেলায় অধীরবাবুর দলের কর্মীরা সিপিএমের হাতে সবচেয়ে বেশি খুন হয়েছে, সিপিএমের সঙ্গে কংগ্রেসের তিক্ততা এই রাজ্যে মুর্শিদাবাদ জেলায় বরাবর সবচেয়ে বেশি থেকেছে, সেই জেলায় সিপিএমের পতাকা দেখলে অধীরবাবুর আর রাগ হচ্ছে না। গলায় সিপিএমের লাল উত্তরীয় পরে ঘুরতে তার কোনো অসুবিধা হচ্ছে না। সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিমের হয়ে ভোট চাইতে মানুষের কাছে তার আর কোনো অসুবিধা হচ্ছে না। সিপিএমকে দেখলে আজকাল আর রাগ হয় না, আজকাল আর তিনি মেজাজ হারান না। বিজেপি আর তৃণমূলকে দেখলে মেজাজ হারান। একবার একটু সিপিএম জমানার একটু পরিসংখ্যানটা দেখে নেব। অধীর চৌধুরীর সঙ্গে কত কিছু ঘটেছে, কংগ্রেসের সঙ্গে কত কিছু ঘটেছে। লাল রোষে অধীর, 2005 সাল বহরমপুরে জোড়া খুনের মামলা। বহরমপুরে জোড়া খুনের মামলা 2005 সালে, সেই জোড়া খুনের মামলায় অধীর রঞ্জন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। অধীর চৌধুরীকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারির পর প্রায় মাসখানেক জেলও খাটানো হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর মতন এইসব লোকজনের বাইরে থাকা উচিত নয়, এরা নাকি এতটাই বিপজ্জনক। বুদ্ধদেব ভট্টাচার্য ঔদ্ধত্য ভরে বলেছিলেন। একবার নয়, অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু থেকেই 1996 সাল নবগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তখনও তাকে গ্রেফতার করা হয়। জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরীকে জিতে আসতে হয়েছিল। জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরী জিতে এসেছিলেন সিপিএমের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনে যে সাফল্যের যাত্রাপথ যে সময় থেকে শুরু, মানে তার আগে যে সময় তিনি আরএসপির সঙ্গে ছিলেন বা নকশালদের সঙ্গে ছিলেন সেই সময়ের কথা বাদ দিলে, যখন থেকে নির্বাচনী রাজনীতিতে সাফল্যের পথে হাঁটতে শুরু করেছেন তখন থেকেই তিনি বামেদের এবং তথা বিশেষ করে সিপিএমের সন্ত্রাসের শিকার। সিপিএমের বিরুদ্ধে লড়েছেন, দুবার সিপিএমের প্রশাসন তাকে জেলে পাঠিয়েছে, কিন্তু সিপিএমকে দেখলে এখন আর তার রাগ হয় না। এই প্রসঙ্গে প্রবীণ সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় তিনি স্মৃতিচারণ করেছেন সেই সব দিনের, শুনবো কি বলছেন তিনি। বুদ্ধবাবু বহুবার অ্যাসেম্বলিতে বলেছে যে এরকম মানুষ বাইরে থাকা উচিত নয়, তার জেলে থাকা উচিত, এবং বহু রকম স্টেটমেন্টও ইস্যু করেছেন। এখন অধীরবাবুর প্রবলেমটা হয়ে গেছে, অধীরবাবু তো এবারে খুব ক্রাইসিসের মধ্যে রয়েছে। ইউসুফ পাঠানকে মমতা ক্যান্ডিডেট করে ওকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিয়েছে, কারণ মুসলিম ভোটটা কোন দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না। অধীরবাবুর ব্যাকগ্রাউন্ডটা তো একটা ত্রিদীপ চৌধুরীর মানসপুত্র, আরএসপির ব্যাকগ্রাউন্ড, তারপরে একটা রেভলিউশনারি পার্টি করে আসা লোক, তারপরে কিছুদিন নকশালদের সঙ্গে ইনভলভমেন্ট ছিল এবং সেটা উনি স্বীকারও করেছেন। এবং এমন সময় এমনও ইন্টারভিউ দিয়েছেন যে এক সময় উনি রিভলভারও চালিয়েছেন এবং তার ছোঁড়া গুলিও কথাও উনিও বলেছেন। এই সঙ্গেগুলো অনেক পুরনো, অনেক স্মৃতি। কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, যে অধীরবাবুকে আমরা দেখেছিলাম শান্ত ধীর স্থির লড়াই করার মতো একটা মানসিকতা, তিনি যত দিন যাচ্ছেন শিশুর মতো ব্যবহার করছেন। 80,000-এর কাছাকাছি মার্জিন এবং থ্রেটটা এত বেশি পরিমাণে চাপটা ওনার উপর এসে যাচ্ছে, সেই চাপটা উনি বোধহয় নিতে পারছেন না, যার জন্য প্রায়ই মেজাজ হারিয়ে ফেলছেন। যাই একে ওকে তাকে ধাক্কা দিয়ে দিচ্ছেন, বলে ফেলছেন, এইগুলো করুন। কোনো সিনিয়র পলিটিশিয়ান এগুলো সাধারণত করে না, কিন্তু অধীরবাবুকেও আমরা কখনো এরকম আগে দেখিনি। উনি খুব শান্ত, একসময় জেল থেকে অবধি উনি ইলেকশন লড়েছেন। আজকে মনে হচ্ছে যেন ওনাকে সেই জেলের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে, যার জন্য উনি যা প্রাণচান তাই করছেন আর কি। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর জীবনের মানে রাজনৈতিক জীবনের একটা ধারাবাহিকতা মোটামুটি আমরা দেখতে পেলাম, এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট, বামেদের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কটা একটা সময় ছিল একেবারে আদায় কাঁচকলায়। এই যেমন খানিকক্ষণ আগে ঈশানদেবও বলছিলেন যে বুদ্ধদেববাবু স্পষ্টতই বলেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষের জেলের বাইরে থাকাই উচিত নয়। অথচ আজ এই আজকের দিনে দাঁড়িয়ে, এই 2024 সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস বিভিন্ন সময় এর আগেও জোট করেছে, সেটা আলাদা কথা, এবং এখন আমরা দেখতে পাচ্ছি সেই বুদ্ধদেব ভট্টাচার্যের এই ভাবশিষ্য মোহাম্মদ সেলিম তার হয়ে ভোট চাইতে একটু
একটুও গলা কাঁপছে না এই অধীর রঞ্জন চৌধুরীর। ভারী অদ্ভুত ব্যাপার, তাই না ঈশানদেব? একেবারেই তাই, অদ্ভুত ব্যাপার। আদায় কাঁচকলায় ছিল সম্পর্ক, সাপে নেউলে ছিল সম্পর্ক। মুর্শিদাবাদ জেলায় এটা বলা হতো সৃজিতা এই কথা, যে সেখানে কোনোদিন কংগ্রেস আর সিপিএম এর জোট হওয়া সম্ভব নয়। তার কারণ কংগ্রেস এত মার খেয়েছে সিপিএম এর হাতে, কংগ্রেস কর্মীরা এত বেশি সংখ্যায় খুন হয়েছেন যে সিপিএম যদি কোনোদিন নিজেদের ভোট কংগ্রেসে ট্রান্সফার করতেও পারে, কংগ্রেস কোনোদিন পারবে না সিপিএমকে ভোট দিতে, হাত কাঁপবে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর আজ হাত কাঁপছে না সিপিএম এর হয়ে, মোহাম্মদ সেলিমের হয়ে ভোট চাইতে, তাই নয় কি সুজিতা? একেবারে তাই, হাত তো কাঁপছে না, উল্টে তারা নাকি এখন জুটিতে রয়েছেন, এরকম বাক্যও তাঁদেরই মুখ থেকে শোনা যাচ্ছে। বেশ ভালো কথা। কিন্তু আজ যখন বিজেপি নেতা কোনো প্রশ্ন করছেন বা অন্য কোনো দলের কোনো বিরোধী নেতা কোনো প্রশ্ন করছেন, তখন তাকে ধাক্কা মারতে ইচ্ছা করছে। তো যাই হোক, এই রাজনৈতিক ধারাবাহিকতার পরবর্তীতে কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে এবং আমরা একাধিক প্রশ্ন তুলতে থাকবো। বাংলায় প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।